বৃন্দাবনে পুলিশ যে বৃদ্ধকে সন্দেহভাজন ভিখারি ভেবে পিটিয়েছিল সে বেরোল সেখানকার ডিএম সাহেবের বাবা। বন্ধুরা, সকালের সময় ছিল। গ্রামে হালকা ঠান্ডা ছড়িয়েছিল। ক্ষেতের মেড়ের উপর কুয়াশা বসেছিল এবং লোকেরা নিজেদের কাজের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই গ্রামে একজন বৃদ্ধ থাকতেন যার নাম ছিল হরিশঙ্কর মিশ্র। বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি। পুরো গ্রামে তার খুব সম্মান ছিল। সোজা সাধা, সৎ এবং স্বাভিমানী মানুষ ছিলেন। কখনো কারো সামনে হাত পাতেননি, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন। হরিশঙ্কর মিশ্র অনেক বছর ধরে ব্লাড প্রেশারের রোগী ছিলেন। প্রতিদিন ওষুধ খাওয়া তার জন্য জরুরি ছিল। ডাক্তার সাফ বলে দিয়েছিলেন যে যদি ওষুধ ছুটে যায় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। কিন্তু সেদিন সকালে তিনি দেখলেন যে ওষুধের শিশি খালি হয়ে গেছে। গ্রামে সেই ওষুধ পাওয়া যেত না। কাছাকাছি কসবাতেও খোঁজ করলেন, কিন্তু কোথাও পেলেন না। শেষে মজবুর হয়ে তিনি ঠিক করলেন যে বৃন্দাবন গিয়ে ওষুধ নিয়ে আসবেন। সেখান থেকে ফেরার সময় নিজের ছেলের সঙ্গেও দেখা করার কথা ভাবছিলেন। তার ছেলে কোনো সাধারণ মানুষ ছিল না। তার ছেলে মথুরা জেলার ডিএম ছিল। কিন্তু হরিশঙ্কর মিশ্র কখনো এই কথার অহংকার করেননি। গ্রামে খুব কম লোকই জানত যে তিনি ডিএম এর বাবা। তিনি সবসময় সাধারণ জামাকাপড় পরতেন এবং সাধারণ জীবনযাপন করতেন। বাড়ি থেকে বেরোনোর সময় তিনি বেশি কিছু নেননি। শুধু একটা পুরনো ব্যাগ নিয়েছিলেন, যাতে কিছু জরুরি কাগজ, ওষুধের পুরনো প্রেসক্রিপশন, হাসপাতালের কার্ড এবং ছেলের সঙ্গে তোলা একটা পুরনো ছবি রেখেছিলেন। পকেটে সামান্য কিছু টাকা ছিল, শুধু ওষুধ আর বাসের ভাড়ার জন্য। সন্ধ্যার সময় তিনি গ্রামের বাসস্ট্যান্ডে পৌঁছলেন। বাস আসতে দেরি ছিল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ তার পকেট কেটে নিল। তার খেয়ালই হলো না। যখন বাস এলো এবং টিকিট কাটার পালা এলো, তখন পকেট হাতড়ে দেখলেন টাকা নেই। তিনি ঘাবড়ে গেলেন। টাকা ছাড়া বাসে ওঠা সম্ভব ছিল না। মজবুর হয়ে বাস ছেড়ে যেতে দেখলেন। এখন রাত হয়ে গিয়েছিল। গ্রামে ফেরার কোনো উপায় ছিল না। শরীর ক্লান্ত ছিল। ওষুধও খাননি। তিনি বাসস্ট্যান্ডের এক কোণে বসে পড়লেন। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। ঠান্ডা বাড়ছিল। পেটে খিদে ছিল। মাথা ভারী লাগছিল। হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। কিন্তু তিনি কারো কাছে সাহায্য চাননি। তার স্বাভিমান তাকে বাধা দিচ্ছিল। পুরো রাত তিনি ঠিকমতো ঘুমোতে পারলেন না। কখনো ঠান্ডায় কাঁপছিলেন, কখনো মাথা ঘোরার মতো অনুভব করছিলেন। সকালে যখন সূর্য উঠল, ততক্ষণে তার শরীর উত্তর দিতে শুরু করেছিল। চোখ ভারী ছিল। মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। জামাকাপড় ধুলোয় ভরে গিয়েছিল। চুল এলোমেলো ছিল। বাইরে থেকে যে কেউ দেখলে বলতো যে এ একটা গরিব অসহায় বুড়ো মানুষ। সকাল হতেই তিনি আবার চলার সাহস জোগাড় করলেন। ভাবলেন পায়ে হেঁটেই কোনোভাবে বৃন্দাবন পৌঁছে যাবেন। ওষুধ পেলে অবস্থা সামলে নেবেন। তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন। পা টলছিল, কিন্তু মনে শুধু একটাই কথা ছিল, ওষুধ নিতে হবে। শহরে পা রাখতেই পরিবেশ বদলে গেল। চারদিকে শোরগোল, ভিড়, দৌড়ঝাঁপ। লোকেরা নিজেদের কাজে এত ব্যস্ত ছিল যে কারো অন্যের অবস্থা দেখার ফুরসত ছিল না। চায়ের দোকানে লোক দাঁড়িয়েছিল। অটো, বাস, বাইক সব নিজেদের গতিতে চলছিল। হরিশঙ্কর মিশ্র সেই ভিড়ের মধ্যে একা হাঁটছিলেন। কেউ তাকে মনোযোগ দিয়ে দেখেনি। কেউ জিজ্ঞাসা করেনি যে অবস্থা ঠিক আছে কিনা। নোংরা জামাকাপড়, ক্লান্ত মুখ এবং হাতে পুরনো ব্যাগ, এটাই ছিল তার পরিচয়। শহরের চোখে তিনি একটা বেকার গরিব বুড়ো মানুষ ছিলেন। কারো ধারণাই ছিল না যে এই মানুষটিই সেই যিনি নিজের ছেলেকে পুড়িয়ে লিখিয়ে সংস্কার দিয়েছেন, এবং আজ সেই ছেলেই জেলার সবচেয়ে বড় অফিসার। কারো জানা ছিল না যে এই বৃদ্ধ মথুরার ডিএম সাহেবের বাবা। হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরতে লাগল। হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। তার মনে হলো এখনই পড়ে যাবেন। তবু তিনি হাঁটতে থাকলেন। ভাবলেন আরেকটু দূর গেলেই ওষুধ পেয়ে যাবেন। শহর নির্দয় হয়। এখানে মানুষের মূল্য তার জামাকাপড় দিয়ে মাপা হয়। কেউ জিজ্ঞাসা করে না যে সামনের মানুষটি কে, কোথা থেকে এসেছে, কি অবস্থায় আছে। হরিশঙ্কর মিশ্র সেই সকালে ঠিক এটাই অনুভব করছিলেন। তার জানা ছিল না যে সামনে কি হতে চলেছে। তার জানা ছিল না যে আর কিছুক্ষণের মধ্যেই তার জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে। সেই সময় তিনি শুধু একজন অসুস্থ বুড়ো বাবা ছিলেন, যিনি ওষুধ নিতে বেরিয়েছিলেন এবং শহর তাকে শুধু একটা সন্দেহভাজন অসহায় মানুষ ভেবে নিয়েছিল। বন্ধুরা, হরিশঙ্কর মিশ্র সেই সকালে এগিয়ে চলেছিলেন, কিন্তু এখন তার পায়ে আগের মতো শক্তি ছিল না। প্রতি কয়েক পা অন্তর তাকে থামতে হচ্ছিল। শ্বাস ভারী হচ্ছিল এবং মাথায় অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল। তবু তিনি নিজেকে সামলে নিলেন এবং মনে মনে বললেন, আর একটু দূর গেলেই ওষুধ পেয়ে যাব। তার জানা ছিল না যে এই চিন্তাই তাকে এমন একটা মোড়ে নিয়ে যাবে যেখানে মানুষের পরিচয় জামাকাপড় দিয়ে মাপা হয় এবং সত্য বলা সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়।
শহরের রাস্তাগুলো এখন আরও ভিড়ে ভরা হয়ে উঠেছিল। লোকেরা নিজেদের কাজে এত মগ্ন ছিল যে কারো সামনের মানুষের অবস্থা দেখার ফুরসত ছিল না। কেউ ফোনে কথা বলছিল, কেউ তাড়াহুড়ো করছিল, কেউ বাস ধরার জন্য দৌড়াচ্ছিল। হরিশঙ্কর মিশ্র সেই ভিড়ের অংশ ছিলেন, কিন্তু তবু একা ছিলেন। তার মুখে ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু কারো দৃষ্টি থেমে তাকে দেখার জন্য প্রস্তুত ছিল না। ঠিক সেই সময় রাস্তার ধারে একটা পুলিশের গাড়ি এসে থামল। হঠাৎ ব্রেকের শব্দে হরিশঙ্কর মিশ্র চমকে উঠলেন। তার মনে হলো হয়তো রাস্তা আটকে দেওয়া হয়েছে। তিনি একটু পাশে সরে যেতে লাগলেন। তখনই গাড়ি থেকে দুজন কনস্টেবল নেমে এলো। দুজনের দৃষ্টি সোজা তার উপর আটকে গেল। তাদের চোখে মানুষ নয়, সন্দেহ ছিল। একজন কনস্টেবল কড়া গলায় জিজ্ঞাসা করল, এই বয়সে সকাল সকাল কোথায় যাচ্ছ? হরিশঙ্কর মিশ্র ধীরে উত্তর দিলেন যে তিনি বৃন্দাবনে ওষুধ নিতে যাচ্ছেন। তার শরীর ঠিক নেই। গলায় দুর্বলতা ছিল, কিন্তু কথাই সত্যতা। তবু কনস্টেবলের মুখে কোনো সহানুভূতি দেখা গেল না। উল্টে তার ভ্রু আরও কুঁচকে গেল। অন্য কনস্টেবল তার জামাকাপড় দেখল, হাতে ধরা পুরনো ব্যাগ দেখল এবং কিছু না ভেবে মনে করল যে এই লোকটা মিথ্যে বলছে। সে জিজ্ঞাসা করল, রাত কোথায় কাটিয়েছ? হরিশঙ্কর মিশ্র সত্যি সত্যি বললেন যে বাস ছুটে গিয়েছিল এবং টাকা চুরি হয়ে গিয়েছিল, তাই বাস স্ট্যান্ডে রাত কাটাতে হয়েছে। এটা শুনে পুলিশের সন্দেহ আরও গভীর হল। তাদের মনে হলো যে গল্প তৈরি করা হচ্ছে। যখন হরিশঙ্কর মিশ্র ভয়ে ভয়ে বললেন যে তার ছেলে মথুরার ডিএম এবং তার সঙ্গেই দেখা করতে যাচ্ছেন, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। পুলিশের কাছে এটা মজা লাগল। তাদের মনে হলো যেন কোনো গরিব লোক নিজেকে বাঁচাতে বড় নাম নিচ্ছে। তাদের মুখে হাসি এবং বিদ্রুপ দুটোই ছিল। কেউই ভাবার চেষ্টা করেনি যে যদি লোকটা সত্যি বলে থাকে তাহলে কনস্টেবল তার ব্যাগ নিতে বলল। হরিশঙ্কর মিশ্র বিনা বিরোধে ব্যাগ এগিয়ে দিলেন। ব্যাগটা মাটিতে আছড়ে ফেলা হলো। ভিতরে রাখা ওষুধের প্রেসক্রিপশন, হাসপাতালের কার্ড এবং কাগজপত্র বাইরে পড়ে গেল। এসব দেখেও কারো মন গলল না। পুলিশের চোখে এই কাগজগুলোও মিথ্যের অংশ ছিল। কেউ ভাবেনি যে একজন অসুস্থ লোক এত জিনিস কেন নিয়ে ঘুরবে। হরিশঙ্কর মিশ্র আবার বললেন যে তার শরীর খারাপ এবং তাকে শুধু ওষুধ নিতে দিন, কিন্তু তার কথাকে নাটক ভেবে নেওয়া হলো। একজন কনস্টেবল রাগে তার বাহু ধরে ঝাঁকুনি দিল। হঠাৎ এই আচরণে তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ল। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা থেমে গেল। কেউ দেখতে শুরু করল, কেউ মোবাইল বের করল, কিন্তু কেউ বলল না যে এই লোকটা অসুস্থ বা বৃদ্ধ। একটা চড় তার গালে পড়ল। সেই চড় শুধু শরীরে লাগেনি, তার পুরো জীবনের সম্মানে লেগেছিল। হরিশঙ্কর মিশ্র টলতে টলতে নিচে বসে পড়লেন। মাথা ঘুরছিল, চোখের সামনে ধোঁয়াশা ছেয়ে গিয়েছিল, কিন্তু তিনি কোনো বিরোধ করলেন না, চিৎকার করলেন না, গালি দিলেন না, শুধু চুপচাপ মাথা নিচু করে নিলেন। তাকে জোর করে পুলিশের গাড়িতে বসানো হলো। দরজা বন্ধ হলো এবং গাড়ি চলতে শুরু করল। পথে পুলিশের লোকেরা মজা করতে থাকল, বিদ্রুপ করতে থাকল। প্রতিটি কথা তার হৃদয়ে বিঁধছিল, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বেরোল না। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেন। রাস্তাগুলো দৌড়ে যাচ্ছিল এবং তার জীবন যেন সেখানেই কোথাও পিছনে ছেড়ে আসছিল। পরে গাড়ি থানার সামনে থামল। তাকে নামানো হলো, ভিতরে নিয়ে গিয়ে এক কোণে বসিয়ে দেওয়া হলো। না পানি জিজ্ঞাসা করা হলো, না ওষুধ। কেউ দেখতে এলো না যে তার অবস্থা কেমন। তার হাত কাঁপছিল এবং শ্বাস দ্রুত ছিল। তার অনুভূতি হচ্ছিল যে ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, কিন্তু বলার শক্তি বাকি ছিল না। থানায় তার কাছে প্রশ্ন করা হলো, নাম জিজ্ঞাসা করা হলো, গ্রাম জিজ্ঞাসা করা হলো, আসার কারণ জিজ্ঞাসা করা হলো। প্রতিবার তিনি সত্যিই বললেন, কিন্তু প্রতিটি সত্যকে মজায় উড়িয়ে দেওয়া হলো। যখন তিনি আবার বললেন যে তার ছেলে ডিএম, তখন পুরো থানায় হাসির শব্দ গুঞ্জে উঠল। সেই হাসিতে মানবতা কোথাও হারিয়ে গিয়েছিল। শেষে তাকে একটা ছোট ঘরে বন্ধ করে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, থানার লোহার দরজা বন্ধ হতেই হরিশঙ্কর মিশ্রের কাছে যেন চারদিকে নিস্তব্ধতা অনুভূত হল। বাইরের শব্দগুলো হঠাৎ দূরে চলে গেল। ভিতরে ভেজা ভেজা হাওয়া ছিল। দেওয়াল থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। তিনি মাটিতে ধীরে বসে পড়লেন, পিঠ দেওয়ালে ঠ্যান দিয়ে রাখলেন যাতে পড়ে না যান। শরীর এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। হৃদয় দ্রুত দ্রুত ধুকপুক করছিল, শ্বাস অনিয়মিত হচ্ছিল এবং মাথায় এমন লাগছিল যেন কেউ হাতুড়ি চালাচ্ছে। তিনি চোখ বন্ধ করলেন এবং নিজেকে সামলানোর চেষ্টা করলেন। মনে শুধু একটা কথাই ঘুরছিল, ওষুধ। যদি সময়মতো ওষুধ পেয়ে যেতেন তাহলে হয়তো এই অবস্থা হতো না। তিনি কখনো ভাবেননি যে ওষুধ নিতে বেরোনো একটা সাধারণ যাত্রা তাকে এই অবস্থায় পৌঁছে দেবে। কিছুক্ষণ পর বাইরে কোনো পুলিশের হাসির শব্দ শোনা গেল। কেউ বলল, আজকাল তো প্রত্যেক বুড়ো নিজেকে বড় অফিসারের বাবা বলতে শুরু করেছে। এই কথা হরিশঙ্কর মিশ্রের কানে পড়ল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তার রাগ হলো না, তার শুধু দুঃখ হলো। এমন দুঃখ যা কথায় প্রকাশ করা যায় না। তিনি নিজের ছেলেকে মনে করলেন,
শৈশব থেকে আজ পর্যন্তের ছবিগুলো একটা একটা করে চোখের সামনে আসতে লাগল। কিভাবে তিনি খেতে মেহনত করেছেন, কিভাবে ছেলের পড়াশোনার জন্য নিজের প্রয়োজন ছেড়ে দিয়েছেন, কিভাবে তাকে সবসময় শিখিয়েছেন যে শক্তি দিয়ে নয়, মানবতা দিয়ে বড় হতে হয়। আজ সেই ছেলেই জেলার সবচেয়ে বড় অফিসার ছিল। এবং আজ সেই অফিসারের বাবা এই অন্ধকার ঘরে বন্ধ ছিলেন। তার মনে হলো যে এখন শরীর উত্তর দিচ্ছে। ঘাম বেরিয়ে এসেছিল, হাত কাঁপছিল। তিনি দেয়ালে সাহায্য নিয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পা সঙ্গ দিচ্ছিল না। আবার মাটিতে বসে পড়লেন। তিনি ধীরে গলায় বললেন, কেউ আছে? কিন্তু তার গলা বাইরে পর্যন্ত পৌঁছল না। কিছুক্ষণ পর একজন কনস্টেবল দরজার কাছে এলো। হরিশঙ্কর মিশ্র সাহস জোগাড় করে বললেন, বাবা, একটু পানি পেলে? কনস্টেবল ঝুঁকে দেখল এবং বলল, এখনো অনেক অভিনয় বাকি আছে, চুপচাপ বসো। এবং চলে গেল। পানি পাওয়া গেল না, ওষুধ পাওয়া গেল না, এবং সবচেয়ে বেশি শোনা গেল না সময়। ধীরে ধীরে কাটছিল। তার জানা ছিল না যে কতক্ষণ হয়ে গেছে। ঘড়ি তার কাছে ছিল না। বাইরে থেকে দিনের হালকা হালচলের শব্দ আসছিল। কেউ আসছে, যাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ হাসছে। এবং এই দুনিয়ার মাঝে একজন বুড়ো মানুষ একা নিজের শ্বাস গুনছিল। এদিকে মথুরায় ডিএম অফিসে একটা অদ্ভুত অস্থিরতা ছড়াতে শুরু করেছিল। ডিএম অর্জুন প্রতাপ মিশ্র নিজের ফোনের স্ক্রিন দেখছিলেন। সকাল থেকে বাবার কোনো ফোন আসেনি। এটা তাকে ভিতরে ভিতরে অস্থির করছিল। তার বাবা যাই হন, সাধারণ জীবনযাপন করুন, কিন্তু প্রতিদিন খবরাখবর নিতেন। আজকের এই নীরবতা তার কাছে খটকা লাগছিল। তিনি নিজের পিএকে জিজ্ঞাসা করলেন, গ্রাম থেকে কোনো খবর এসেছে কি? পিএ বলল যে এখনো কিছু স্পষ্ট নয়। ঠিক তখনই গ্রামের চৌকিদারের ফোন এলো। তার গলা ঘাবড়ে যাওয়া ছিল। সে বলল যে হরিশঙ্কর মিশ্র কাল সন্ধ্যায় বৃন্দাবন ওষুধ নিতে বেরিয়েছিলেন, কিন্তু রাত পর্যন্ত ফেরেননি। লোকেরা ভেবেছিল যে হয়তো শহরে থেকে গেছেন, কিন্তু সকালেও কোনো খবর পাওয়া গেল না। এটা শুনে অর্জুন প্রতাপ মিশ্রের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন যে শহরের সব থানা, চৌকি এবং কন্ট্রোল রুমে খবর পাঠানো হোক। তিনি স্পষ্ট বললেন যে তার বাবা বৃদ্ধ, অসুস্থ এবং একা। যে কোনো অবস্থায় তাকে খুঁজে বের করতে হবে। কন্ট্রোল রুমে বসা একজন কর্মচারী হঠাৎ থেমে গেল। তার সকালের রিপোর্ট মনে পড়ে গেল। একজন বৃদ্ধকে সন্দেহভাজন ভেবে ধরা হয়েছিল। সে বারবার বলছিল যে তার ছেলে বড় অফিসার। সেই সময় এটা মজা লাগছিল, কিন্তু এখন সেই মজা ভয় বদলে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, যেইমাত্র এই খবর ডিএমের কাছে পৌঁছল যে বৃন্দাবন থানায় একজন বৃদ্ধ বন্ধ আছে, অর্জুন প্রতাপ মিশ্রের মুখ কঠিন হয়ে গেল। তিনি এক মুহূর্তও নষ্ট না করে নিজের ফাইল বন্ধ করলেন, চেয়ার থেকে উঠলেন এবং গাড়ি বের করার নির্দেশ দিলেন। ওদিকে থানার ভিতরে হরিশঙ্কর মিশ্রের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার চোখ বারবার বন্ধ হচ্ছিল। তার মনে হচ্ছিল যে এখন শরীর তার সঙ্গ ছেড়ে দেবে। তিনি মনে মনে ভগবানকে স্মরণ করলেন, কারো কাছে অভিযোগ করলেন না, কারো জন্য খারাপ ভাবলেন না, শুধু এই প্রার্থনা করলেন যে যদি কিছু হয়ে যায় তাহলে ছেলেকে খবর পৌঁছে যাক। তার জানা ছিল না যে তার ছেলে এই সময় দ্রুত থানার দিকে এগিয়ে আসছে। তার জানা ছিল না যে আর কিছুক্ষণের মধ্যেই এই থানার পরিবেশ পুরোপুরি বদলে যাবে। এখনের জন্য তিনি শুধু একজন বুড়ো, অসুস্থ এবং অপমানিত মানুষ ছিলেন, যিনি অন্ধকার ঘরে বসে মানবতার অভাব অনুভব করছিলেন। বন্ধুরা, ওদিকে ঠিক সেই সময় মথুরা থেকে বেরোনো একটা সরকারি গাড়ি দ্রুত রাস্তা চিরে এগিয়ে চলছিল। গাড়ির ভিতরে বসেছিলেন ডিএম অর্জুন প্রতাপ মিশ্র। তার মুখে অসাধারণ শান্তি ছিল, কিন্তু সেই শান্তির ভিতরে একটা গভীর ঝড় চলছিল। তার চোখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং হাত বারবার মোবাইলে স্ক্রিনের দিকে যাচ্ছিল, যেন কোনো অলৌকিকতার আশা যে হঠাৎ কোনো মেসেজ আসবে, বাবা পাওয়া গেছে। কিন্তু কোনো মেসেজ এলো না। গাড়ির গতি বাড়ছিল। ড্রাইভারও বুঝে গিয়েছিল যে আজ ব্যাপারটা সাধারণ নয়। অর্জুন প্রতাপ মিশ্র জানালা দিয়ে বাইরে তাকিয়ে অতীতে ডুবে যাচ্ছিলেন। তার বাবার সেই ভাঙা গলা মনে পড়ছিল। বাবা, বড় মানুষ হওয়া সহজ, ভালো মানুষ হওয়া কঠিন। আজ সেই ভালো মানুষ শহরে অপমানিত হচ্ছিলেন, এবং সেই মানুষ তার নিজের বাবা ছিলেন। যত গাড়ি বৃন্দাবনের সীমানায় প্রবেশ করছিল, অর্জুনের হৃৎস্পন্দন আরও দ্রুত হচ্ছিল। কন্ট্রোল রুম থেকে পাওয়া খবর বারবার তার মনে ঘুরছিল। একজন বৃদ্ধ ব্যক্তি থানায় বন্ধ আছে, নিজেকে বড় অফিসারের বাবা বলছে। এখন তার আর কোনো সন্দেহ বাকি ছিল না। তার মন ভিতরে ভিতরে চিৎকার করছিল, কাশ এটা সত্যি না হয়। গাড়ি থানার সামনে এসে থামল। বাইরের পরিবেশ সাধারণ মনে হচ্ছিল। কিছু পুলিশকর্মী এদিক ওদিক বসেছিল। কেউ চা খাচ্ছিল, কেউ হেসে কথা বলছিল। কারো মুখে এই আশঙ্কাও ছিল না যে আর কিছু মুহূর্তের মধ্যে
তাদের জীবনের দিক বদলে যাবে। যেই মাত্র অর্জুন প্রতাপ মিশ্র গাড়ি থেকে নামলেন, তার চলায় গতি এবং মুখে কঠোরতা এলো। গেটে দাঁড়ানো কনস্টেবল তাকে চিনে ফেলল। সে ঘাবড়ে গেল, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার, প্রণাম স্যার। কিন্তু অর্জুন থামলেন না, থানার ভিতরে এগিয়ে গেলেন। থানার ভিতরে পা রাখতেই তার গলা গুঞ্জে উঠল, এখানে প্রভারীকে? এই গলা সাধারণ ছিল না, এতে নির্দেশ ছিল, প্রশ্ন ছিল এবং সতর্কবার্তাও। থানার ভিতরে বসা পুলিশকর্মীরা হঠাৎ সতর্ক হয়ে উঠল। চেয়ার সরে গেল, লোকেরা দাঁড়াতে লাগল। কেউ কেউ এখনও বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি। ঠিক তখনই থানাদার ঘাবড়াতে ঘাবড়াতে সামনে এলো। তার মুখ থেকে রং উড়ে গিয়েছিল। স্যার, আমি প্রভারী। অর্জুন তার দিকে তাকালেন। চোখ তীক্ষ্ণ ছিল, কিন্তু গলা এখনও নিয়ন্ত্রিত ছিল। আজ সকালে একজন বৃদ্ধকে ধরা হয়েছিল। কোথায় সে? থানাদার হকলাতে হকলাতে বলল, স্যার, সে লকআপে আছে। সন্দেহভাজন ছিল। এটা শুনে অর্জুনের চোখ কঠিন হয়ে গেল। সন্দেহভাজন? তিনি এক একটা শব্দে জোর দিলেন। তার বয়স দেখেছ? তার অবস্থা দেখেছ? তার ব্যাগে কি ছিল দেখেছ? থানাদারের কাছে কোনো উত্তর ছিল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমাকে এক্ষুনি সেই সময়ে সেই লোকের সঙ্গে দেখা করতে হবে, অর্জুন বললেন। এখনই। কোনো পুলিশকর্মী কিছু বলতে পারল না। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। লকআপের চাবি ধরা কনস্টেবলের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। লকআপের সামনে পৌঁছতেই অর্জুনের পা নিজে থেকে থেমে গেল। লোহার শিকের পিছনে একজন বুড়ো মানুষ মাটিতে বসেছিলেন। মাথা নিচু, শরীর ক্লান্ত, মুখে গভীর ক্লান্তি এবং অপমানের রেখা। সেই মুখ যাকে তিনি শৈশব থেকে দেখে আসছেন। এক মুহূর্তের জন্য অর্জুনের শ্বাস আটকে গেল। বাবাজি, এই শব্দ তার মুখ থেকে নিজে থেকে বেরিয়ে এলো। হরিশঙ্কর মিশ্র ধীরে ধীরে মাথা তুললেন। চোখ দুর্বল ছিল, কিন্তু ছেলের গলা চিনতে দেরি হল না। তিনি হালকা হাসি দিয়ে বললেন, এসে গেছিস বাবা। সেই মুহূর্তে অর্জুন প্রতাপ মিশ্রের ভিতরে কিছু ভেঙে গেল। তিনি হাঁটুতে ভর দিয়ে ঝুঁকলেন এবং বাবাকে সাহায্য করলেন। পুরো থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল। এখন কারও আর কোনো সন্দেহ ছিল না। এটা কোনো মিথ্যে গল্প ছিল না, এটা সত্যি ছিল, খুব কড়া সত্যি। তালা খোলো, অর্জুন শান্ত কিন্তু কঠোর গলায় বললেন। চাবি পড়তে পড়তে বেঁচে গেল। তালা খুলল। অর্জুন নিজের হাতে বাবাকে তুললেন। হরিশঙ্কর মিশ্রের শরীর কাঁপছিল। তিনি ছেলের হাত ধরে ফেললেন, যেন সেই শেষ সাহায্য। আমাকে ক্ষমা করে দিন বাবাজি, অর্জুন ধীরে গলায় বললেন। আমি সময় মতো পৌঁছতে পারিনি। হরিশঙ্কর মিশ্র ধীরে মাথা নাড়লেন। তুই এসে গেছিস, শুধু সেটাই যথেষ্ট। এখন অর্জুন দাঁড়ালেন। তিনি চারদিকে তাকালেন। থানার প্রতিটি পুলিশকর্মীর চোখ নিচু ছিল, কেউ বলার সাহস করছিল না। এখন শোনো, অর্জুন বললেন, যে আমার বাবার উপর হাত তুলেছে, যে তাকে অপমান করেছে, 1 মিনিটও নিজের চেয়ারে থাকবে না। থানার ভিতরই ভয়ের ঢেউ দৌড়ে গেল। এক্ষুনি, এই সময়। অর্জুন আরও বললেন, সব দায়ী পুলিশকর্মীদের সাসপেন্ড করা হোক, মেডিকেল পরীক্ষা করানো হোক এবং পুরো রিপোর্ট 2 ঘন্টার মধ্যে আমার অফিসে পৌঁছক। থানাদারের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা পেল না। অর্জুন বাবাকে সাহায্য করে বাইরের দিকে এগোলেন। বাইরে এখন ভিড় জমতে শুরু করেছিল। কেউ খবর ছড়িয়ে দিয়েছিল যে ডিএম নিজে থানায় এসেছেন। মোবাইল ক্যামেরা উঠে গিয়েছিল। ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অর্জুনের মনোযোগ শুধু এক জায়গায় ছিল, নিজের বাবার ওপর। গাড়ির দরজা খুলল। তিনি বাবাকে সাবধানে বসালেন, নিজে তার পাশে বসলেন। গাড়ি এগিয়ে চলল। পিছনে থানায় নিস্তব্ধতা রয়ে গেল এবং সামনে একটা নতুন ঝড় তৈরি হচ্ছিল। এমন ঝড় যা শুধু শাস্তি নয়, একটা উদাহরণ হয়ে উঠবে। গাড়ি থানা থেকে বেরোতেই সোজা হাসপাতালের দিকে এগিয়ে গেল। রাস্তায় ভিড় ছিল, ট্রাফিক ছিল, কিন্তু পুলিশের সাইরেন রাস্তা ছিঁড়ে এগিয়ে চলছিল। অর্জুন প্রতাপ মিশ্র বারবার বাবার দিকে তাকাচ্ছিলেন। হরিশঙ্কর মিশ্রের চোখ আধা বন্ধ ছিল, শ্বাস অনিয়মিত ছিল এবং শরীর পুরোপুরি ঢিলে হয়ে গিয়েছিল। এই সেই বাবা ছিলেন যিনি কখনো ক্লান্তির নাম নিতেন না, যিনি অসুস্থ হয়েও খেতে বেরিয়ে যেতেন। এবং আজ একটা ছোট যাত্রা তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই অর্জুন ফোন করে দিয়েছিলেন। ডাক্তারদের টিম প্রস্তুত ছিল। যেই মাত্র গাড়ি থামল, স্ট্রেচার বাইরে এলো। হরিশঙ্কর মিশ্রকে ধীরে ধীরে নামানো হলো। অর্জুন নিজে তার পাশে হাঁটছিলেন, যেন ভয় যে যদি এক মুহূর্তের জন্যও হাত ছেড়ে দেন তাহলে কিছু অনহনি হয়ে যাবে। চারপাশে লোক জমতে লাগল। কেউ চিনে ফেলল যে এটা ডিএম, কেউ বুঝে নিল যে স্ট্রেচারে যে বৃদ্ধ আছেন তিনিই সেই যার সঙ্গে থানায় দুর্ব্যবহার হয়েছে। ভিতরে নিয়ে যাওয়ার সময় ডাক্তার দ্রুত পরীক্ষা শুরু করলেন। ব্লাড প্রেশার খুব বেশি ছিল,
শরীরে পানির ভারী অভাব ছিল, হাত এবং কাঁধে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। ডাক্তারদের মুখ গম্ভীর ছিল। অর্জুন এক কোণে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার ভিতরে রাগ ছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয়। ভয় এই কথার যে যদি বাবাকে কিছু হয়ে যায় তাহলে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। কিছুক্ষণ পর ডাক্তার বললেন যে বিপদ এখনও টলেনি, কিন্তু সময় মতো এনেছেন, তাই সুস্থ হওয়ার আশা আছে। ড্রিপ লাগানো হলো, ওষুধ দেওয়া হলো, হরিশঙ্কর মিশ্রকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অর্জুন সেখানেই চেয়ার টেনে বসলেন। তিনি বাবার হাত ধরে ফেললেন। সেই হাত এখনও কাঁপছিল। কিছুক্ষণ পর হরিশঙ্কর মিশ্রের চোখ খুলল। তিনি ছেলেকে দেখলেন এবং ধীরে গলায় বললেন, তুই খুব অস্থির হয়ে গিয়েছিলি বাবা। অর্জুনের চোখ ভরে এলো। তিনি মাথা নিচু করলেন। অস্থির নয় বাবাজি, লজ্জিত। আমি ডিএম হয়েও আপনাকে বাঁচাতে পারিনি। হরিশঙ্কর মিশ্র হালকা হাসি দিয়ে বললেন, তুই তোর দায়িত্ব পালন করছিলি। সবকিছু আমাদের হাতে থাকে না। এত বড় কষ্টের পরেও বাবার কথায় কোনো অভিযোগ ছিল না। ঠিক এটাই অর্জুনকে ভিতর থেকে ভাঙছিল। হাসপাতালের বাইরে মিডিয়ার জমায়েত বাড়তে লাগল। ক্যামেরা লাগানো হয়ে গিয়েছিল। খবর আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল যে ডিএমের বাবার সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে। পিএর বারবার অর্জুনের কাছে এসে বলছিল যে বক্তব্য দিতে হবে। লোকেরা প্রশ্ন করছে, কিন্তু অর্জুন স্পষ্ট মানা করে দিলেন। তিনি বললেন যে যতক্ষণ না বাবার অবস্থা স্থির হচ্ছে তিনি কারো সঙ্গে কথা বলবেন না। এর মধ্যে এসপি এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসাররাও হাসপাতালে পৌঁছলেন। সবার মুখে উত্তেজনা ছিল। এসপি অর্জুনকে বললেন যে এই ঘটনায় তার খুব দুঃখ এবং তিনি পুরো দায়িত্ব নিতে প্রস্তুত। অর্জুন তার দিকে তাকালেন এবং শান্ত কিন্তু কঠোর গলায় বললেন যে দুঃখ প্রকাশ করলে কিছু বদলাবে না, এখন শুধু কার্যকলাপ হবে। তিনি নির্দেশ দিলেন যে যে পুলিশকর্মীরা হরিশঙ্কর মিশ্রকে ধরেছে, মেরেছে এবং লকআপে বন্ধ করেছে তাদের সবাইকে তৎক্ষণাৎ নিলম্বিত করা হোক। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আরও আইনি কার্যকলাপ হোক। এই নির্দেশ শুনে অফিসারদের বোঝা গেল যে ব্যাপারটা এখানে শেষ হবে না। হাসপাতালের ঘরে ফিরে অর্জুন আবার বাবার পাশে বসলেন। বাইরের হট্টগোল, মিডিয়ার শোরগোল, অফিসারদের গলা সবকিছু তার কাছে দূর লাগছিল। তার জন্য সেই সময় দুনিয়া শুধু সেই বিছানা পর্যন্ত সীমিত হয়ে গিয়েছিল যেখানে তার বাবা শুয়েছিলেন। কিছুক্ষণ পর হরিশঙ্কর মিশ্র আবার ধীরে বললেন, বাবা, একটা কথা বলতে চাই। অর্জুন তৎক্ষণাৎ কাছে ঝুঁকলেন। হ্যাঁ বাবাজি, যা হয়েছে খুব ভুল হয়েছে, কিন্তু তুই রাগে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে কারো জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অর্জুন গভীর শ্বাস নিলেন। বাবাজি, এটা রাগের সিদ্ধান্ত হবে না, এটা ন্যায় হবে। যদি আজ কঠোরতা না হয় তাহলে কাল অন্য কোনো বুড়োর সঙ্গে একই হবে। হরিশঙ্কর মিশ্র চোখ বন্ধ করলেন। হয়তো ওষুধের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। অর্জুন চুপচাপ বসে রইলেন। তার মনে বারবার সেই দৃশ্য ঘুরছিল। বাবার লকআপে বসা, গালে চড়ের চিহ্ন এবং পুলিশের হাসি। এখন তিনি ঠিক করে ফেলেছিলেন যে এই ব্যাপারটা শুধু তার বাবা পর্যন্ত সীমিত থাকবে না। সন্ধ্যা হতে হতে শহরের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। লোকেরা জিজ্ঞাসা করছিল যে যদি ডিএমের বাবা নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয়। হাসপাতালের বাইরে ভিড় বাড়ছিল। পুলিশ মোতায়েন করতে হলো। বন্ধুরা, রাত ধীরে ধীরে কাটছিল। হাসপাতালের করিডোরে হালকা আলো ছিল। মেশিনের ধীর ধীর শব্দ পরিবেশে গুঞ্জছিল। হরিশঙ্কর মিশ্র গভীর ঘুমেছিলেন। ওষুধের প্রভাব শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে পড়ে থাকা অপমানের চিহ্ন এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। অর্জুন প্রতাপ মিশ্র চেয়ারে বসে বসে বাবাকে দেখছিলেন। চোখ ক্লান্ত ছিল, কিন্তু মন জেগেছিল। সেই রাতে ঘুম তার জন্য সম্ভব ছিল না। তাকে বারবার সেই প্রশ্ন কষ্ট দিচ্ছিল। যদি আজ তার বাবা ডিএমের বাবা না হতেন তাহলে কি এই ব্যাপারটা কখনো সামনে আসত? তাহলে কি হাসপাতাল, অফিসার, মিডিয়া এত দ্রুত নড়াচড়া করত? ঠিক এই চিন্তা তার ভেতরে একটা গভীর অস্থিরতা তৈরি করছিল। সকাল হওয়ার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এই ব্যাপারটা শুধু সাসপেনশন এবং ক্ষমা পর্যন্ত সীমিত থাকবে না। সিস্টেমকে আয়না দেখানো জরুরি ছিল। সকালের প্রথম রশ্মি জানালা দিয়ে ভিতরে এলো। অর্জুন উঠলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে স্পষ্ট সিদ্ধান্ত ঝলকাচ্ছিল। ডাক্তার বললেন যে হরিশঙ্কর মিশ্রের অবস্থা এখন স্থির। বিপদ টলে গেছে, কিন্তু তাকে মানসিক চাপ থেকে দূরে রাখা জরুরি। অর্জুন স্বস্তির শ্বাস নিলেন।
তিনি বাবার কপালে হালকা হাত বুলিয়ে বাইরে বেরিয়ে এলেন। হাসপাতালের বাইরে মিডিয়া পুরোপুরি জমে গিয়েছিল। ক্যামেরা, মাইক, প্রশ্ন সব প্রস্তুত ছিল। কিন্তু অর্জুন সোজা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি এএসপি এবং অন্য অফিসারদের ডেকে স্পষ্ট বললেন যে আজ কোনো দেখানো হবে না, শুধু সত্যি এবং কার্যকলাপ হবে। বৃন্দাবন কোতোয়ালির পরিবেশ এখন বদলে যাওয়া মনে হচ্ছিল। সেই জায়গা, সেই দেয়াল, কিন্তু এখন সেখানে হাসি ছিল না। পুলিশকর্মীরা চুপচাপ দাঁড়িয়েছিল। যারা কাল শক্তি দেখিয়েছিল, আজ তাদের চোখে ভয় ছিল। অর্জুন থানায় প্রবেশ করলেন। তার মুখ শান্ত ছিল, গলাও শান্ত ছিল, কিন্তু কথা ভারী ছিল। তিনি বললেন যে সমস্ত পুলিশকর্মী হরিশঙ্কর মিশ্রকে আটকেছে, মেরেছে, অপমান করেছে এবং বিনা তদন্তে লকআপে ঢুকিয়েছে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। শুধু বিভাগীয় কার্যকলাপ নয়, আইনি কার্যকলাপও হবে। এটা শুনে কিছু পুলিশকর্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউ ধীরে বলল যে ভুল হয়ে গেছে, পরিচয় হয়নি। অর্জুন তার দিকে তাকালেন এবং খুব স্পষ্ট কথায় বললেন, যদি তিনি আমার বাবা না হতেন তাহলে কি মারা ঠিক হতো? পরিচয় না হওয়া কোনো অজুহাত নয়। আইনের প্রথম নিয়ম মানবতা। সেই দিন পুলিশকর্মীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হলো। হাতকড়ি পরানোর সময় অনেক চোখ নিচু ছিল। মিডিয়ার ক্যামেরা সব রেকর্ড করছিল। পুরো শহরে বার্তা পৌঁছে গিয়েছিল যে এবার ব্যাপারটা চাপা পড়বে না। তারপর অর্জুন সোজা প্রেস কনফারেন্সে পৌঁছলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি প্রথমবার খোলাখুলি কথা বললেন। তিনি বললেন যে এই ঘটনা তার বাবার সঙ্গে হয়েছে, কিন্তু এমনটা প্রতিদিন না জানি কত বৃদ্ধ, গরিব এবং দুর্বল মানুষের সঙ্গে হয়, যাদের গলা কখনো বাইরে আসে না। আজ এই ব্যাপারটা সামনে এসেছে কারণ পীড়িতের ছেলে পদে ছিল। এটা স্বীকার করা জরুরি। তিনি এও বললেন যে ভবিষ্যতে জেলার প্রতিটি থানায় স্পষ্ট নির্দেশ দেওয়া হবে যে কোনো বৃদ্ধ, অসুস্থ বা অসহায় ব্যক্তির সঙ্গে প্রথমে মানুষের মতো ব্যবহার হবে, অপরাধীর মতো নয়। বিনা তদন্তে কোনো গ্রেফতার হবে না। পুলিশ ট্রেনিংয়ে সংবেদনশীলতা বাধ্যতামূলক করা হবে। শহরে এই বক্তব্যের প্রভাব তৎক্ষণাৎ দেখা গেল। লোকেরা প্রথমবার অনুভব করছিল যে কোনো অফিসার শুধু চেয়ারের শক্তি নয়, দায়িত্বও বোঝে। সন্ধ্যায় অর্জুন নিজের বাবাকে বাড়ি নিয়ে এলেন। হরিশঙ্কর মিশ্র ধীরে ধীরে হাঁটছিলেন। শরীর দুর্বল ছিল, কিন্তু মন আগের চেয়ে শক্ত লাগছিল। বাড়ি পৌঁছে তিনি ছেলেকে কাছে ডেকে শান্ত গলায় বললেন, বাবা, আজ তুই যা করেছিস সেটা শুধু আমার জন্য নয়, তুই তাদের জন্য করেছিস যাদের গলা কেউ শোনে না। অর্জুনের চোখ ভরে এলো। তিনি বললেন, বাবাজি, কাশ এসব আপনার সঙ্গে না হতো। হরিশঙ্কর মিশ্র হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, যদি আমার সঙ্গে না হতো তাহলে হয়তো অন্য কারো সঙ্গে হয়ে যেত। কখনো কখনো একটা আঘাত অনেককে বাঁচিয়ে দেয়। সেই রাতে বাড়িতে অদ্ভুত শান্তি ছিল। বাইরে শহরে আলোচনা ছিল, বিতর্ক ছিল, কিন্তু বাড়ির ভিতরে শান্তি ছিল। হরিশঙ্কর মিশ্র বিছানায় শুয়েছিলেন। অর্জুন পাশের চেয়ারে বসেছিলেন। বাবা চোখ বন্ধ করতে করতে বললেন, মনে রাখিস বাবা, শক্তির অর্থ ভয় তৈরি করা নয়, শক্তির অর্থ বিশ্বাস দেওয়া। অর্জুন মাথা নিচু করলেন। তার বোঝা গিয়েছিল যে এই গল্পটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা শিক্ষা। এমন একটা শিক্ষা যা তাকে এবং পুরো শহরকে মনে রাখতে হবে। এই গল্প এখানে শেষ হয় না, কারণ এমন গল্পগুলো ততক্ষণ শেষ হয় না যতক্ষণ মানুষ মানুষকে তার জামা কাপড় দিয়ে নয়, তার ব্যথা দিয়ে চিনতে শেখে। বন্ধুরা, এই পুরো গল্পের সিদ্ধান্ত শুধু একটা ঘটনার শেষ নয়, বরং আমাদের সমাজ ব্যবস্থা এবং চিন্তাভাবনার উপর রাখা একটা বড় প্রশ্ন। হরিশঙ্কর মিশ্রের সঙ্গে যা হয়েছে সেটা কোনো একজন ব্যক্তির যন্ত্রণা মাত্র নয়, সেটা সেই মানসিকতার আয়না যাতে মানুষের পরিচয় তার জামা কাপড়, অবস্থা এবং বাইরের রূপ দিয়ে নির্ধারিত হয়। এই গল্প আমাদের খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে যে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমাদের সংবেদনশীলতা কোথায় হারিয়ে যাচ্ছে। নীতিশাস্ত্রের প্রথম নিয়ম বলে, বৃদ্ধ মা বাবা দেবতুল্য হন। শাস্ত্রে বলা আছে, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। এর অর্থ এই নয় যে শুধু নিজের মা বাবার সম্মান করো, বরং প্রতিটি বৃদ্ধে মাতা বাবার রূপ দেখো। হরিশঙ্কর মিশ্রকে যখন রাস্তায় ধাক্কা দেওয়া হলো, চড় মারা হলো এবং লকআপে বন্ধ করা হলো, তখন আসলে একজন ব্যক্তি নয়, বরং পুরো সমাজের সংস্কারহীনতা সামনে এলো। যদি সেই সময় কোনো একজন ব্যক্তিও ভেবে নিত যে এটা আমার বাবার বয়সের মানুষ, তাহলে হয়তো এই ঘটনা ঘটতই না। দ্বিতীয় বড় শিক্ষা হলো, ক্ষমতা এবং ঊর্দির অর্থ কঠোরতা নয়, দায়িত্ব। পুলিশকে আইনের রক্ষক বলা হয়, কিন্তু আইনের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং সুরক্ষা দেওয়া। নীতিশাস্ত্র বলে যে শক্তি তার হাতে দেওয়া উচিত যার ভিতরে করুণা আছে। যেখানে করুণা নেই, সেখানে শক্তি অত্যাচার হয়ে যায়। এই গল্পে ঊর্দি সন্দেহ দেখেছে, কিন্তু মানুষ দেখেনি। এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় শিক্ষা, সত্যি বলা কখনো অপরাধ হওয়া উচিত নয়। হরিশঙ্কর মিশ্র বারবার সত্যি বলেছেন যে তার ছেলে ডিএম, কিন্তু সত্যিকে তাই মিথ্যে ভেবে নেওয়া হয়েছে, কারণ তিনি একজন গরিব দেখতে বৃদ্ধ ছিলেন। সমাজে প্রায়ই দেখা যায় যে সত্যিও
ততক্ষণ গ্রহণ করা হয় না যতক্ষণ সেটা আমাদের চিন্তার সীমার মধ্যে ফিট না করে। নীতিশাস্ত্র আমাদের শেখায় যে সত্যের পথ বস্ত্র বা রূপের প্রয়োজন হয় না, সত্যি নিজেই পূর্ণ। চতুর্থ শিক্ষা, স্বাভিমান সবচেয়ে বড় সম্পদ। হরিশঙ্কর মিশ্র পুরো জীবন স্বাভিমানের সঙ্গে যাপন করেছেন। তিনি না কারো কাছে ভিক্ষে চেয়েছেন, না নিজের ছেলের পদের সাহায্য নিয়েছেন। এটা বলে যে সত্যিকারের মর্যাদা বাইরের সুবিধায় নয়, ভিতরের শক্তিতে। শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তি বিপদেও নিজের আচরণ ছাড়ে না, সেই আসলে বড়। পঞ্চম শিক্ষা, ক্ষমতার সঠিক ব্যবহার সমাজকে বদলাতে পারে। ডিএম অর্জুন প্রতাপ মিশ্র যদি চাইতেন তাহলে এই ব্যাপারকে ব্যক্তিগত অপমান ভেবে চুপচাপ মিটিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি এটাকে একটা সামাজিক সমস্যা হিসেবে দেখেছেন। তিনি কার্যকলাপ করেছেন তাই নয় কারণ পীড়িত তার বাবা ছিলেন, বরং তাই যাতে ভবিষ্যতে অন্য কারো সঙ্গে এমন না হয়। নীতিশাস্ত্র বলে যে ন্যায় সেই যা উদাহরণ হয়, প্রতিশোধ নয়। ষষ্ঠ শিক্ষা, ক্ষমাশীলতা দুর্বলতা নয়, আত্মিক শক্তি। হরিশঙ্কর মিশ্র এত যন্ত্রণা সহ্য করার পরেও ছেলেকে রাগে ভুল সিদ্ধান্ত না নেওয়ার শিক্ষা দিয়েছেন। এটা বলে যে ক্ষমা শুধু দানকারীকে উঁচু করে না, গ্রহণকারীকেও সংশোধনের সুযোগ দেয়। শাস্ত্রে বলা আছে যে যে ক্ষমা করতে পারে সেই আসলে শক্তিশালী। সপ্তম শিক্ষা, সমাজের নীরবতাও অপরাধে অংশীদার হয়। যখন রাস্তায় একজন বৃদ্ধের সঙ্গে মারধর হচ্ছিল তখন লোকেরা ভিডিও করছিল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করেনি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। নীতিশাস্ত্র আমাদের শেখায় যে অন্যায়ের সময় নীরব থাকাও অন্যায়ের সমর্থন। যদি সেই সময় একজন ব্যক্তিও দাঁড়িয়ে যেত তাহলে হয়তো ঘটনা থেমে যেত। অষ্টম শিক্ষা, মানুষের পরিচয় জামাকাপড় দিয়ে নয়, সংস্কার দিয়ে হয়। হরিশঙ্কর মিশ্র সাধারণ জামাকাপড়ে ছিলেন, কিন্তু তার সংস্কার অসাধারণ ছিল। তার বিপরীতে উর্দিতে বসা কিছু লোক নিজেদের সংস্কার ভুলে গিয়েছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের ঝলমল নয়, ভিতরের আলো মানুষকে বড় করে। নবম শিক্ষা, আইনের উদ্দেশ্য ভয় তৈরি করা নয়, বিশ্বাস দেওয়া। যখন আইন ভয়ের রূপ নেয় তখন সাধারণ মানুষ তা থেকে পালাতে শুরু করে, কিন্তু যখন আইন বিশ্বাসের রূপ নেয় তখন সমাজ শক্তিশালী হয়। এই গল্পে ডিএমের আচরণ আইনের ঠিক এই রূপ দেখায়। দশম এবং সবচেয়ে বড় শিক্ষা, একটা ঘটনা পুরো সমাজকে জাগাতে পারে। কখনো কখনো একটা অন্যায় যদি সঠিক হাতে পৌঁছে যায় তাহলে সেটা সতর্ক বার্তা হয়ে ওঠে। হরিশঙ্কর মিশ্রের সঙ্গে হওয়া অন্যায় একটা বার্তা হয়ে গেল যে বৃদ্ধ হওয়া অপরাধ নয়, গরিব দেখতে হওয়া গুনাহ নয়, এবং সত্যি বলা দুর্বলতা নয়। এই গল্পের সার এটাই যে যদি আমরা প্রতিটি মানুষে প্রথমে মানুষ দেখতে শিখি তাহলে না পুলিশকে কঠোর হওয়ার প্রয়োজন পড়বে, না কারো বৃদ্ধকে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। মানবতার সবচেয়ে বড় ধর্ম, এবং সেটাই সত্যিকারের আইন। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।